সম্মানিত অন্যতম সদস্য, বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান এবং আমাদের নয়নের মনে আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি আপনারা জানেন বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আরো উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সারা বাংলাদেশের শিক্ষক সমাজের আইকন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত রয়েছেন, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ কুমিল্লা বিভাগের প্রত্যেকটা ইউনিটে বিভিন্ন সময় পরিশ্রমের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা করে সংগঠনকে শক্তিশালী করেছেন সেই আমাদের সাবেক ছাত্রনেতা এবং কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাক মিয়া ভাই সহ প্রিয় নেতৃবৃন্দ। এখানে আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তৃতা শুনতে এসেছি। আমার তেমন কোনো কথা আমি বলবো না, শুধু একটা কথা বলবো, আজকের এই জনসমাবেশ সফল করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টা ইউনিট থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন, আপনারা এইভাবে একটা মহাজনসভা তৈরি করেছেন। সেই জন্য আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে ব্রাহ্মণবাড়িয়া আসার জন্য এবং আমাদের সর্বস্তরের জেলা বিএনপির সহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে আমরা শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, কত বছর ভোট দিতে পারেন না? 15 বছর আমরা ভোট দিতে পারি না। আমরা বিএনপির নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে আমরা ভোট দিতে পারবো, কবে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারবো, কবে আমরা সরকার গঠন করবো আমাদের নিজেদের পছন্দ মতো, তাই না? সুতরাং এখন নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নাই। লক্ষ্য আমাদের একটাই, মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া। লক্ষ্য আমাদের একটাই, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা। লক্ষ্য আমাদের একটাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা ভীষণ খারাপ অবস্থায় চলে গেছে, সেটাকে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে ভালো অবস্থায় নিয়ে আসা। যদি বাংলাদেশ ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকে, তাহলে বিএনপিও ভালো থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একটি সুষ্ঠু নির্বাচনের রূপরেখার রোডম্যাপের দাবিতে এবং ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মারা তাদের বিচারের দাবিতে সারা বাংলাদেশের যে চলমান কর্মসূচি, তারই ধারাবাহিকতায় আজকের ব্রাহ্মণবাড়িয়ার এই সভায় সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মান্নান ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, অত্যন্ত সজ্জন ব্যক্তি, যিনি বিগত 16 বছরে এই জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি করেছেন, কারাবরণ করেছেন। প্রতিটি আন্দোলন কর্মসূচিতে যার উপস্থিত ছিল আমাদের জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ উপস্থিত মঞ্চ উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার 14টি ইউনিট থেকে যারা মিছিল সহ সেই সকাল 11টা থেকে একদমতি উপস্থিত থেকে আজকের এই সভাকে সফল করেছেন, তাদের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন 2022 সালে এই ব্রাহ্মণবাড়িয়াতে
যখন একটি সভাকে কেন্দ্র করে 144 ধারা জারি হয়েছিল, সেই 144 ধারা ভেদ করে এই জনাব আমির খসরু মাহমুদ সাহেব বলেছিলেন, যতই 144 ধারা হোক, ব্রাহ্মণবাড়িয়াতে জনসভা হবে। উপস্থিতিতে আমরা এই নাটাই উত্তরের ভাটপাড়ায় জনসভা করে 144 ধারা ভঙ্গ করে এই আমির খসরু মাহমুদ ভাইয়ের নেতৃত্বে এই জনসভাকে আমরা সফল করেছিলাম। দুদিনে উনি আমাদের কান্ডার হিসাবে সেদিন আবির্ভূত হয়েছিল। আজকে তখন আমরা অনেক সময় বক্তব্য দিতে পারি নাই, আজকের সুযোগ হয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলন করতে যে আমাদের অনেক নেতা কর্মী আত্মাহুতি দিয়েছেন, খুন হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় আমরা দেখেছি যে আপাতত সেই মামলাকে কেন্দ্র করে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার অনেক নেতা কর্মী জেল খেটেছেন, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। আজকে এই নির্যাতন সহ্য করেছেন একটা লক্ষ্য নিয়ে, সেটা হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি নেতা কর্মী রাজপথে ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, ভোটের মাধ্যমে সেই লক্ষ্য আমরা এখনো অর্জন করতে পারি নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা 16 বছর যেমনিভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে সেই আন্দোলন লড়াই সংগ্রাম করেছেন, যতদিন পর্যন্ত আমরা সেই চূড়ান্ত লক্ষ্য একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করব, আমাদেরকে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। এই সরকার যেই কথা এখানে আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে সব রকমের সাহায্য করার জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, এবং সেই জন্য আমরা এই সরকারকে সহযোগিতা করে আছি। এদেশের জনগণ ছাত্র জনতার আন্দোলনে আজকে রাস্তায় নেমে এসেছিল। কেন নেমে এসেছিল? তারা চেয়েছিল তাদের ভোট যাতে তারা দিতে পারে, তাদের অধিকার যাতে তারা রক্ষা করতে পারে, সেই জন্য তারা সেটা চেয়েছিল। কিন্তু আজকে দীর্ঘ 6 মাস অতিবাহিত হল, এই সরকার সেই কার্যকর কোনো পদক্ষেপ নির্বাচনের জন্য নিতে পারে। তারা সংস্কারের কথা বলছেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা সংস্কারের কথা বলেছেন, এবং সেগুলি আমরা প্রতিটি নেতা কর্মীরা বাড়িতে বাড়িতে এই দেশের জনগণের পৌঁছে দিয়েছি। সেখানে কথা বলা আছে, সংস্কারের কথা বলা আছে, সাহিত্য শিল্প থেকে আরম্ভ করে শিক্ষা সংস্কৃতি থেকে আরম্ভ করে জনপ্রশাসন সব কিছুর উপর এখানে আপনার এই গণতন্ত্রের যে কি সংস্কার করা প্রয়োজন সব কিছু উল্লেখ করা আছে। সুতরাং নির্বাচিত প্রতিনিধিরা এসে সংস্কার করবে। এই সরকারের কিন্তু সাংবিধানিক সংস্কারের কোনো ক্ষমতা নাই। একটি অক্ষর সংবিধানের পরিবর্তন করার ক্ষমতা এই অন্তর্বর্তী। সুতরাং যতটুকু প্রয়োজন একটা সুসংবাদ নিরপেক্ষ সরকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করা প্রয়োজন, এবং সেটুকু অনলাইন তারা যেটা ভোটার তালিকা করার জন্য প্রয়োজন ছিল সেটা অনলাইন তারা অনেকটাই করে ফেলেছে। সুতরাং ভোটার তালিকায় আমরা চাই নির্বাচন। আমাদের দল থেকে আগস্ট মাসে নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের 3 জন শীর্ষ সরকারকে নিয়ে এই সরকারের প্রধান করেছে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আজকে এই মহান সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির রাসূলুল্লাহ চৌধুরী। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আজকে দীর্ঘ 53 বছর পর যে আন্দোলন সংগ্রামের
শহীদের ছেলে বীর মুক্তির প্রধান শ্রদ্ধা করছি সে এই আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই ঠাকুরবাড়িয়ার সাবেক আহ্বায়ক সুনাম জিল্লুর রহমান সাহেবকে। আমি কোনো বক্তব্য দেব না, বক্তব্য দেবে আজকে আমাদের প্রধানমন্ত্রী, ওনার থেকে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমরা প্রধানমন্ত্রীর সামনে বলতে চাই এই ঠাকুরবাড়িয়ার এই ছাত্র জনতা ঠাকুরবাড়িয়ার প্রতিটি নেতা কর্মী নির্যাতিত নিপীড়িত তাদের বিরুদ্ধে হাজার হাজার বক্তব্য তারা দীর্ঘদিন কারারুদ্ধ করে কারাবরণ করে এই আওয়ামী লীগ সরকারের অধীনে যারা নির্যাতিত নিপীড়ন করেছে বুক করে ঠাকুরবাড়িয়া আন্দোলন সরকারকে সমর্থন করেছে। সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আজকের সভার বিষয়বস্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ নির্বাচনী রোডম্যাপ। এর মধ্যে প্রথম দুটার ব্যাপারে আমি শুরুতে বলে দিই, আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমার বিশেষ কোনো প্রত্যাশা নাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমার প্রত্যাশা নাই? আমার প্রত্যাশা নাই এই কারণে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণে আনতে হলে আপনাকে জনগণের সমর্থিত, আপনাদের জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, রাজনৈতিক ওয়েট ছাড়া এইসব একটি এই ধরনের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব না। এটা সম্ভব হবে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকারের পক্ষে, যাদের রাজনৈতিক ওয়েট আছে, রাজনৈতিক সমর্থন আছে, জনগণের সমর্থন আছে, এবং সেই সরকারের যদি সদিচ্ছা থাকে, যেটা আমরা বিএনপির বিগত দিনে দ্রব্যমূল্যের ব্যাপারে দেখেছি, বিএনপি সরকারের বিগত দিনে আইন শৃঙ্খলার ব্যাপারে দেখেছি, কিন্তু শেখ হাসিনার সময় দেখি নাই। কেন দেখি নাই? শেখ হাসিনা নির্বাচিত ছিল না, সেই কারণে শেখ হাসিনার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আইন শৃঙ্খলা বলতে তার কিছু ছিল না, এটা বলার দরকার নেই। খুন, গুম, হত্যা, মিথ্যা মামলা এগুলো তো অব্যাহত ছিল। সুতরাং জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, জনগণের কাছে জবাবদিহি থাকবে না, যেই সরকারের এমপি মন্ত্রীরা, সেই দলের নেতা কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। এই জন্য গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন এই ধরনের সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ক্রমান্বয়ে একটা সহিষ্ণু অবস্থায় ফিরে আসতে হবে। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। আমি সেই কোথায় নির্বাচনের রোডম্যাপ বন্ধুগণ, আমরা গত 16 বছর ধরে আমাদের নেতা কর্মীরা, বিএনপির নেতা কর্মীরা
বিগত 16 বছর ধরে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, 60 লক্ষ 70 লক্ষ প্রায় মিথ্যা মামলার শিকার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। আমরা যখন জেলখানায় আমাদের উপস্থিতিতে বিএনপির নেতা কর্মীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে, তাদের ব্যবসা হারিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, ধান খেতে থেকেছে, বেদিবাদে থেকেছে, পালিয়ে বেরিয়েছে। কি জন্য? বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের জনগণের সব অধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য আজকে এই যে জুলাই আগস্টে আন্দোলনের কথা বলা হচ্ছে, জুলাই আগস্টে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বিএনপি নেতা, সবচেয়ে বেশি নেতা কর্মীরা জেলে গিয়েছে। আমি যখন জেলে শেখ হাসিনার পতনের সময়, তখনও ৫-৭ হাজার শুধুমাত্র ওই কেরানীগঞ্জের জেলে। আমি যখন জেলের ভিতরে, তখন ওখানে ৫-৭ হাজার বিএনপি নেতা কর্মী, সবচেয়ে বেশি জেলে গেছে বিএনপি নেতা কর্মী, সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে। এই জুলাই আগস্টের কথা বলছি আমি, 16 বছরটা তো বললাম, কিন্তু জুলাই আগস্টের হিসাব দরকার। সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে বিএনপি নেতা কর্মী। এখনো সংখ্যার দিক থেকে হাসপাতালে আছে সবচেয়ে বেশি বিএনপি নেতা। সুতরাং এই জন্য বলছি জুলাই আগস্টের কথা। যারা 16 বছরে এই ত্যাগকে অস্বীকার করে, যে ত্যাগের মাধ্যমে এই বিএনপির নেতা কর্মীরা জোরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে, আর জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতা। এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না। কেন বলছি? কারণ তারেক রহমান সাহেব পরিষ্কার ভাবে বলেছে, শেখ হাসিনার পতনের পিছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করেছি। কিন্তু আমার নতুন বয়ান, কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে? ওই 16 বছরের কথা নাই, আর ওই বয়ানে 36 দিনের বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে দিয়ে গেছে। কিন্তু আমরা তো হাইজ্যাক করতে চাই না। সবচেয়ে বেশি অবদান বিএনপি থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় অংশগ্রহণ কেউ করে নাই। তারেক রহমান থেকে বেশি অবদান কাজ রয়েছে, তিনি সমস্ত বাংলাদেশকে একত্রিত করে এই আন্দোলনকে সফল পরিণতির মাধ্যমে শেখ হাসিনার বিএনপির নেতা কর্মীদের কথা বললাম। কিন্তু আমরা তো এই আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা এখনো বলছি এই আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের, এই আন্দোলনে অবদান বাংলাদেশের মানুষের অবদান। এই আন্দোলনের কারণ ছিল
একটি গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনবে। আজকে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সেটা ভালো লক্ষণ নয়। ওই যারা আন্দোলনকে হাইজ্যাক করেছে তাদের সাথে আবার কিছু লোকজন যারা আগামী নির্বাচনে জনগণের উপর রাস্তা রাখতে পারছে, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছেন, আসলে কতটুকু গণতন্ত্রে বিশ্বাস করে সেটাও সন্দেহজনক। এবং তাদের সাথে সাথে আজকে যেটা সরকার আছে সেটা আমাদের সকলের সমর্থন পুষ্ট সরকার। আমরা সবাই মিলে এই অভ্যন্তরীণ এই আন্তর্বর্তীকালীন সময়ে আমরা এই সরকার গঠনকে সমর্থন দিয়েছি, যাতে করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসার জন্য একটি সাময়িক সরকার দরকার, যারা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু সেইখানে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি কোনো সন্দেহের উদ্রেক ঘটে, সেই দায়িত্ব তাদেরকে দিতে হবে। জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আর ইতিমধ্যে পথিমধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয়, এই যে বিএনপির নেতা কর্মীরা যারা জোরে করে থাকি শোনা হয়েছে, তারা কিন্তু কেউ বাড়ি ফিরে যায়নি, ঠিক আছে? কেউ বাড়ি ফিরে যায় না। আমি বুঝতে পারছি তোমার অনুভূতি, আমি বুঝতে ঠিক আছে। সুতরাং আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু তারেক রহমান সাহেব একটি কথা পরিষ্কার করেছেন, আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। ওই আগের রাজনীতি চলবে না। শুভেচ্ছা স্বাগতম, রাজপ্রভাব স্বাগতম, এগুলো হবে না। এখন মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, ঠিক আছে? এখন আচার আচরণের কথাবার্তার মধ্যে নিজের দলের ভাবমূর্তি ক্ষতি হয়, এরকম কোন কাজ করা যাবে। আমরা কি করছি? আমরা কিন্তু অনেক কিছু সহ্য করছি, আপনারা লক্ষ্য করেছেন। আমরা সবচেয়ে বড় দল হয়েও আমরা কিন্তু অনেক কিছু সহ্য করে যাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করার জন্য সেই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি। সুতরাং সহ্য করতে হবে, সহনশীল হতে হবে, অপরের মতামতের উপর আপনাকে সম্মান জানাতে হবে। আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু সম্মান জানাতে হবে। সুতরাং বন্ধুগণ, এই যে রাজনীতি, নতুন রাজনীতি, এই যে 31 দফার সংস্কারের যে রাজনীতি, সেটা তো সংস্কারের কথা। আমাদের যদি কেউ সংস্কারের কথা বলে, 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিশন 2030 মাধ্যমে যে সংস্কারের কথা বলেছেন, আজকে নতুন নতুন কথা শুনতেছি অনেকের কাছে। একই কথা কি, যেটা 7 বছর আগে বিএনপি বলছে। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি এবং আমাদের সাথে যুবপথ আন্দোলনে যারা ছিল সবাইকে নিয়ে আলোচনার দীর্ঘ আলোচনার পরে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে,
দেড় বছর আগে, আর এখন ওনারা আমাদেরকে আজকে সংস্কারের গল্প শোনাচ্ছে, সংস্কারের গল্প শোনাচ্ছে। আরে বাংলাদেশের জিয়া রহমান সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে তো যত সংস্কার হয়েছে এগুলো বিএনপির আমলে, এবং আগামী দিনে যে সংস্কার হবে এটাও বিএনপিতে 31 দফা সংস্কার আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় জেলায় আমরা রোড শো করছি, করছেন না? এখানে 31 দফা হয়েছে, শুনছেন? জনগণকে বলতেছেন, বলতে হবে যে এটা যারা সংস্কারের গল্প বলে তাদেরকে বুঝাতে হবে তোমাদের অনেক আগে সংস্কারের চিন্তা বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, জিয়া রহমান করেছে, আগামী দিনের সংস্কার ও বিএনপি করবে। এটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর একটি কথা বলতে চাই, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি, সেটা হচ্ছে নির্বাচনের জন্য এই প্রস্তুতি নিতে হবে। প্রতিটি এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের উপর আস্থার রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের বিশ্বাসের উপর রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার রাজনীতি। বিএনপির রাজনীতি উৎপাদনের রাজনীতি। বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে আমাদের সকলকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতি করার রাজনীতি। এই জন্য আমাদেরকেও মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। ওই পুরনো রাজনীতির কাছ থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে। মানুষের নতুন চিন্তা করছে, নতুন ভাবনা করছে, সেটা বুঝতে হবে এবং সেটা বুঝে সেইভাবে আমাদের রাজনীতি পরিচালিত হতে হবে। আমাদের সবাইকে নতুন চিন্তায়, নতুন ভাবনায় আগামীর বাংলাদেশ করতে হবে। বিএনপির রাজনীতিকে সেদিকে নিয়ে যেতে হবে, যেটা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলেছে, প্রতিনিয়ত বলে চলছে। আমাদেরকে সেভাবে চলতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে। আমরা 600 দলের উপরে বিএনপি নেতা কর্মীকে বহিষ্কৃত করেছি, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে অনেকে প্রমাণও হয় না, কিন্তু এই জন্য করা হচ্ছে জনগণ যাতে আস্থা পায় বিএনপি ক্ষমতায় আসলে এইগুলো চলবে, এগুলো এখনো চলবে। এবং যারা এইসবে জড়িত থাকবে তাদেরকে দল থেকে শুধু বের করা যাবে না, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আগামী দিনের রাজনীতির স্বার্থ জনগণের সমর্থন পুষ্ট, জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। পকেট করার রাজনীতি বিএনপিতে করা চলবে। আমরা মানুষকে দিকে রাজনীতি করতে আসছি, নেওয়ার জন্য না। সুতরাং সাবধান, যারা বাইক থেকে এসে আমাদের কোন লোকজনকে প্রভাবিত করতে না পারে। ইনশাআল্লাহ আমরা যদি সেটা করতে পারি, আগামী বাংলাদেশ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, বেগম জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ আমরা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।